হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ভাইয়ের বন্ধু যখন বর গল্পের 25তম অংশ। আজ সকাল থেকেই আকাশটা মেঘলা ছিল, তাই তো বিরতি নিয়ে কিছুক্ষণ পর পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েই যাচ্ছিল। সারা রাত ধরে চলেছে আকাশের এই বৃষ্টির খেলা। আকাশটা একটু বেশি গাম্ভীর্যতার রূপ ধারণ করে বসে আছে। রাত বাজে এখন 3:30। কিছুক্ষণ পর রাতের তীব্রতা কমে ভোরের আলোয় ছেয়ে যাবে আকাশ। আর এই আধো অন্ধকার আধো আলোয় পূর্ণ সকাল দেখতে বেশ লাগছে আজ আকাশের দিকে তাকিয়ে। আজকের সকালটাকেও একটু ভিন্ন মনে হচ্ছে জিসানের। ব্যালকনিতে দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়া ছেড়ে বিদায় দিচ্ছে তুষ্ট এই রাতটাকে। বৃষ্টি ঝরা এই রাতে কিছু প্রাপ্তির সুখ জিসানের চোখে মুখে ফুটে উঠেছে। মন থেকে আজ অনেক খুশি। আজ কতদিন পর তিশাকে এতটা কাছে পেয়েছে জিসান। হয়তো তিশার প্রতি একটু অন্যায় করে ফেলেছে, কিন্তু আজ নিজের প্রতি নিজেরই কোনো কন্ট্রোল ছিল না জিসানের। তিশাকে পাওয়ার লোভটা কিছুতেই সামলাতে পারেনি। এখন শুধু অপেক্ষা তিশার ঘুম ভাঙার। তিশাকে সামলানো এত সহজ হবে না জিসানের। তবুও জিসানের কোনো চিন্তা নেই, শুধু মুখে একটা বিস্ময়কর হাসি, যার কারণ হয়তো তিশা জেগে থাকলে তিশাও বুঝতে পারত না। দূরের আকাশে আজানের প্রতিধ্বনি শোনা যাচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে অ্যালার্মও বেজে উঠল। অ্যালার্মের শব্দে রায়হানের ঘুম ভেঙে গেল। এক হাত দিয়ে কষ্ট করে অ্যালার্মটি বন্ধ করল, কারণ আর এক হাত দিয়ে নিশিকে জড়িয়ে ধরে আছে। ঘুমন্ত নিশির কপালে একটা চুমু দিয়ে চাদরটা দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে রায়হান ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে বের হয়ে রায়হান নিশিকেও ডাক দিল আজান পড়ার জন্য। নিশি আড়মোড়া দিয়ে একবার আবার ওপাশ হয়ে শুয়ে পড়ল। রায়হান নিজের কাপড়-চোপড় গুলো বের করতে করতে নিশিকে একটা ছোটখাটো ওয়ার্নিং দিয়ে দিল, যা শুনে নিশি লাফ দিয়ে উঠে বসলো। 10 মিনিট টাইম আছে তোর কাছে, তাড়াতাড়ি শাওয়ার নিয়ে বের হবি, নামাজ কাজা হলে তোর কপালে কিন্তু খারাপই আছে। নিশি চাদরটা দিয়ে নিজেকে আরো ভালো করে ঢেকে নিয়ে মনে মনে বলল, শয়তান বেটা, রাতে কাছে টানে আর দিনে ওয়ার্নিং, একদম দ্বিমুখী সাপ, যখন তখন রূপ বদলায়। এখন এই ঠান্ডার মধ্যেও আমাকে গোসল করতে হবে। উফ, কি হলো, এখনো বসে আছিস কেন? ধমক দিয়ে রায়হান। নিশিও মুখ ভেঙচিয়ে বিছানা থেকে উঠতে উঠতে বলল, ঠান্ডা যতদিন থাকবে আপনি আর আমার কাছে ঘেঁষবেন না, মনে থাকে যেন। নিশি চলে যেতে নিলে রায়হান নিশির হাতটা ধরে ফেলে। কি বললি এবার বলো। কই না তো, না তো, কি বলি নেই, কিছু বলি নাই। আমি কি কিছু বলতে পারি? দেখুন, আমাকে দেখে আপনার এরকম মনে হচ্ছে? একদম ইনোসেন্ট একটা চেহারা করে দাঁড়িয়ে আছে নিশি। মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে পারে না এই মেয়ে। হয়েছে, এত নাটক করতে হবে না, তোর নাটকের সব সিনস আমার জানা। নিশি ছাড়া পেয়ে যেন বেঁচে গেল। ওয়াশরুমের দরজার সামনে যেতেই রায়হান বলল, আর হ্যাঁ, আমার যখন ইচ্ছে হবে তোর কাছে আসবো। এতে যদি তোর গোসল করতে করতে নিউমোনিয়াও হয়ে যায় তবুও ছাড় নেই। দরকার পড়লে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলবো, তবুও আমার থেকে মুক্তি নেই। নিশি রায়হানের দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা গালি দিল, খুবই ভয়ঙ্কর। রায়হান যদি শুনতে পারত নিশি কি বলেছে, তাহলে আজ রায়হানের মায়ের থেকে নিশিকে কেউ বাঁচাতে পারত না। আকাশে এখন একদম মেঘ নেই, রোদের তীব্রতাও হালকা হালকা করে বাড়ছে। চারপাশের পরিবেশটা সূর্যের আলোতে অনেকটা ঝলমল করছে। ঋতুটাই এখন এমন, হালকা ঠান্ডা হালকা গরম। রাতে শীত অনুভব হলেও দিনে সূর্যের তাপ যেন সব শুষে নেয়। চারপাশ খোলামেলা। একটা ব্যালকনিতে দাঁড়িয়ে জিসান কারো সাথে কথা বলছিল। হঠাৎ ছাদের ফ্লোরে চোখ পড়ল, কারো ছায়ার
বিম্ব দেখা যাচ্ছে, যা আস্তে আস্তে জিসানের দিকে আসছে। প্রতিবিম্বটির হাতে কিছু একটা আছে। জিসান নিজেকে প্রস্তুত করে নিল ছায়াটির সাথে লড়াইয়ের জন্য। হঠাৎ ছায়াটি আক্রমণ করলে জিসান আচানক সরে যায়, কিন্তু ছায়ার হাতে থাকা ধারালো অস্ত্রটি একটু লেগে জিসানের বাহুটি কেটে যায় অল্প। আক্রান্ত করা জিসান আক্রমণ করা ব্যক্তিটিকে দেখে শকড, কারণ এ আর কেউ না, তিশা। জিসান জানতো তিশা ঘুম থেকে উঠে পাগলামো করবে, হয়তো কান্নাকাটি করবে, কিন্তু তিশা যে আগ্নেয়গিরি রূপ ধারণ করবে তা তো জিসান স্বপ্নেও ভাবেনি। তিশা আবার জিসানের উপর হামলা করতে নিলে জিসান তিশার দুহাত ধরে ফেলে। কি করছিস তিশা? পাগল হয়ে গিয়েছিস? শয়তান অসভ্য লোক, আমি আগেই বুঝতে পেরেছিলাম তুই একটা ক্যারেক্টারলেস বেহুদা মানুষ। আমার সর্বনাশ করার জন্যই হোটেল রেখে এই নির্জন কটেজে নিয়ে এসেছিস, আমার অসুস্থতার সুযোগ নিয়েছিস। তোর সাহস কি করে হলো আমাকে স্পর্শ করার? আজ আমি তোকে জানে মেরেই ফেলবো। তোদের মতো কুলাঙ্গারদের কারণেই তো নারীরা সেফ থাকে না। নারী দেখলে শুধু তোদের ভোগ করতে মন চায়। আজ আমি তোকে মেরে ফেলবো শয়তান। জিসান এমন তুই-তুকারি করে কথা বলা আর গালাগালি শুনে জিসানের মেজাজ 420 ভোল্টে উঠে গেল। তিশার হাতটা শক্ত করে চাপ দেওয়ায় সাথে সাথে তিশার হাত থেকে ধারালো ছুরিটা পড়ে গেল নিচে। জিসান টান দিয়ে তিশাকে একদম নিজের বুকের সাথে এমনভাবে চেপে ধরল যে তিশা ইচ্ছা করলেও কিছু করতে পারবে না আর। তিশার মুখের সামনে নিজের মুখ এনে দাঁতে দাঁত চেপে বলল, কালকের ডোজটা মনে হয় কম ছিল। সামান্য সমস্যা নেই, সব সুদে আসলে আজ আবার উসুল করে দেব। জাস্ট রাতটা জন্য একটু অপেক্ষা করো। একথা বলেই জিসান তিশাকে একটু ধাক্কা দিয়ে নিজের থেকে একটু দূরে সরিয়ে দেয়, কারণ কাটা জায়গা থেকে ব্লাড বের হচ্ছে। জিসান শরীরের টয়লেটা দিয়ে জায়গাটা চেপে ধরে রক্ত পড়াটা বন্ধ হলে ড্রেসিং করে নেবে। তিশা স্থির হয়ে দাঁড়িয়ে কিছু ভাবছে। বেঁচে থাকার ইচ্ছাটা আবার যেন শেষ হয়ে গেল তিশার মধ্যে। তিশার মন দেহ শুধু নিজের স্বামী জিসানের জন্য, এখানে আর কারো জন্য সামান্যতম জায়গা তিশা রাখেনি। আর আজ আরিয়ান সব শেষ করে দিল। নিজেকে তিশার আজ খুব অপবিত্র মনে হচ্ছে। সাদা কাপড়ে দাগ লাগলে যেমন আগের মতো হয় না, ঠিক তেমনই নারী চরিত্রটাও। একবার কলঙ্কিত হলে সেই কলঙ্কের দাগ আর মোছা যায় না। আমি একটা নষ্টা মেয়ে, এটা শোনার আগে আমার মরে যাওয়া উচিত। তিশার ভাবতে দেরি, কিন্তু স্টেপ নিতে দেরি হয়নি। ব্যালকনির রেলিংয়ে দাঁড়িয়ে লাফ দিতে নিলে কেউ একজন ধরে হ্যাঁচকা টান দিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারে। তিশা ছিটকে গিয়ে নিচে পড়ে যায়। আরিয়ানের জিসানের এরূপ কাণ্ডে তিশা ক্রোধে আরো ফেটে ওঠে। আমার সব কিছু শেষ করে এখন আবার আমাকে মরতেও দিচ্ছে না কেন? আর কি চাই? একবার ভোগ করে কি শান্তি হয়নি নাকি মনে আরো বাসনা জেগেছে আপনার? জিসানের মাথা এবার পুরো বিগড়ে গেল। তিশাকে ধরে দাঁড় করিয়ে টানতে টানতে বাড়ির পেছনের সুইমিং পুলে তিশাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তিশা সাঁতার জানে না, তাই বারবার বাঁচার জন্য চেষ্টা করছে, কিন্তু তবুও আয়ানকে ডাকছে না। আর জিসান দাঁড়িয়ে দাঁড়িয়ে তিশার কাণ্ডগুলো দেখছে। জিসান ভাবতে লাগলো, এই মেয়ে এতটা জিদি কি করে হলো? ভাঙবে তবুও মচকাবে না, মরবে তবুও সাহায্যের জন্য ডাকবে না। কিছুক্ষণ পর জিসান সুইমিং পুলে নেমে আস্তে করে তিশার সামনে এসে তিশাকে নিজের কাছে টেনে আনে। জিসানকে অর্থাৎ আরিয়ান ভেবে তিশা আরিয়ানের কাছ থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। আমি ছেড়ে দিলে পানিতে ডুবে যাবে। ডুবলে ডুববো, তারপরও আপনার সাহায্য নিতে চাই না। খবরদার, আপনি আমাকে একদম ছোঁবেন না।
আপনার ছোঁয়ার চেয়ে মরে যাওয়া ভালো। জিসান আর কোনো আকাশ পাতাল না ভেবে তিশাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে তিশার ওষ্ঠগুলো নিজের দখলে নিয়ে নিল তিশাকে শান্ত করার জন্য। তিশা যত ছটফট করতে লাগলো, জিসান তিশাকে অত বেশি কাছে টেনে নিল। কিছুক্ষণ পর জিসান তিশাকে ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকালো। তিশা শান্ত তো হলো, কিন্তু এই শান্তি আবার তুফান আসার বার্তা নয় তো? রাগে পুরো শরীর কাঁপছে তিশার। ধবধবে সাদা মুখখানি লাল হয়ে গিয়েছে। জিসানের দিকে এমন ভাবে চেয়ে আছে যে আজ ছাড়া পেলে হয়তো জিসানকে খুন না করেই ঘুমাবে না তিশা। জিসান তিশার এমন রূপ দেখে হেসে দিল। তিশার কপালে নিজের ভেজা ওষ্ঠগুলো দিয়ে ছুঁয়ে বলল, জান, এভাবে তাকাস না, আমি যে ঘায়েল হয়ে যাব। একবার মৃত্যুর সাথে লড়াই করে এসেছি তোর জন্য, এবার গেলে কিন্তু মৃত্যু আমাকে ছাড়বে না। মুহূর্তেই তিশার চেহারার রং বদলে গেল, চোখ দুটো ছলছল করতে লাগলো। তিশা কিছু বুঝে ওঠার আগে জিসান তিশাকে কোলে করে সুইমিং পুল থেকে বাহির করে আনলো। তিশা ছলছল চোখে জিসানের সামনে এসে একবার জিসানকে স্পর্শ করতে নিলে জিসান সরে যায়। তুই আমাকে হার্ট করেছিস, তুই আমাকে ছোঁয়ার কোনো অধিকার নেই তোর। তিশা এবার তিশা এবার ডুকরে কান্না করে দেয়। কান্না করতে করতে জিসানের পায়ের সামনে বসে পড়ে। আমার সাথে কেন এমন করছেন? একটিবার আমাকে ছুঁয়ে দেখতে দিন প্লিজ জিসান। এরপর যা শাস্তি দিতে মন চায় দিয়েন, আমি কিছুই বলবো না প্লিজ। জিসান তিশার প্রতি যতটা দুর্বল তার থেকেও বেশি কঠোর তিশার সবকিছুর ব্যাপারে। তবে তিশাকে নিজের এই কঠোরতার রূপ কখনো দেখাতো না। কিন্তু তিশার বারবার আত্মহত্যা জিসানকে খুব বেশি কষ্ট দিয়েছে। এবার জিসান এটা ভাবলেও নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, যদি তিশার কিছু হয়ে যেত তখন। তাই এবার তিশাকে একটু শিক্ষা দেওয়া দরকার। জীবনটা এত সহজ না যে বললেই শেষ হয়ে যাবে। জীবন একটাই, আর এই এক জীবনে আমাদের কাছের মানুষগুলোর প্রতি অনেক দায়িত্ব ও কর্তব্য থাকে। তাই আমাদের সকলকে না চাওয়া সত্ত্বেও জীবনের সাথে লড়াই করে নিজের দায়িত্বগুলো সুন্দরভাবে পূরণ করতে হয়। আর আত্মহত্যা সে তো মানব জীবনের সবথেকে জঘন্যতম একটা কাজ। না আছে ইহকাল, না আছে পরকাল তার ভাগে। তাহলে কেন কেন তিশা এই জঘন্য কাজ করতে গেল? তাই জিসান একটু নারাজ, খুব নারাজ তিশার উপর। তোয়ালে দিয়ে তিশার ভেজা চুলগুলো মুছে দিল জিসান, কিন্তু তিশাকে স্পর্শ করতে দেয়নি নিজেকে। ভেতরে গিয়ে তাড়াতাড়ি ভেজা জামাকাপড় চেঞ্জ করে ফেল, তা না হলে কালকের মতো আজও জ্বর চলে আসবে। তিশাকে ওভাবেই বসে থেকে কাঁদতে দেখে জিসান এবার জোরে একটা ধমক দিল। জিসানের ধমকে তিশা একটু কেঁপে উঠল, সাথে সাথে রুমের দিকে দৌড় দিল। ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নিচে বসে তিশা কাঁদছে। কেন এত কান্না আসছে তিশা আজ নিজেও জানে না, কিন্তু কান্নার কারণে আজ মনটা হালকা হয়ে যাচ্ছে। ভারী একটা পাথর মনে হয় এতদিন জমেছিল মনে, যা আজ চোখের পলকে গায়েব হয়ে গেল। জিসান এসে দেখে তিশা এখনো ওয়াশরুম থেকে বের হয়নি, তাই ওয়াশরুমের দরজা ধাক্কাতে লাগলো। জিসানের বারবার দরজায় ধাক্কানোর কারণে তিশা ওয়াশরুমের দরজাটা খুলে দেয়। জিসান তাকিয়ে দেখে তিশা একটা তোয়ালে পরে দাঁড়িয়ে আছে, আর চুল দিয়ে এখন আবার পানি পড়ছে। তার মানে তিশা আবার শাওয়ার নিয়েছে। জিসানের রাগ উঠলেও নিজেকে শান্ত করে তিশাকে ওয়াশরুম থেকে বের করে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে চুলের পানিগুলো ভালো করে আবার মুছে দেয়। তারপর হেয়ার ড্রায়ার মেশিন দিয়ে চুলগুলো ভালো করে শুকিয়ে দেয়। এরপর ব্যাগ থেকে একটা শাড়ি বের করে তিশার হাতে দিয়ে, তুই পরবি নাকি আমি পরিয়ে দেব? তিশা শাড়িটা হাতে নিয়ে, আমি পরতে পারবো। গুড বলে জিসান রুম থেকে বেরিয়ে চলে যায় তিশার জন্য কিছু খাবার আনতে। জিসান খাবার এনে তিশাকে নিজ হাতে খাইয়ে দেয়। চোখ দুটো দিয়ে এখনো পানি পড়ছে তিশার, তবুও কিছু না বলে চুপচাপ খেয়ে নেয় জিসানের হাতে। সবসময় কষ্ট পেলেই যে কান্না পায় এমন না, মাঝে মাঝে সুখ দেখলেও কাঁদতে মন চায়। জিসানও জানে এই চোখের পানি আজ কষ্টের না,
অনাকাঙ্ক্ষিত কিছু পাওয়ার, তাই তো নিজের হাত দিয়েই বারবার চোখের পানিগুলো মুছে দিচ্ছে। খাবার খাওয়ানোর পর তৃষাকে ওষুধ খাইয়ে দেয়, কারণ এখন আবার জ্বর আসছে তৃষার শরীরে। তৃষাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে জিসান চলে যেতে নিলে তৃষা জিসানের হাতটা ধরে ফেলে। তৃষা হাত ধরায় জিসান তৃষার দিকে এমনভাবে তাকায়, মনে হয় এখনই তৃষাকে জ্বালিয়ে দিবে। জিসানের এমন তাকানো দেখে ভয়ে তৃষা হাতটি ছেড়ে দেয় সাথে সাথে। নামাজ শেষ করে রায়হান ছাদে চলে এসেছে আজকের স্নিগ্ধ সকালটাকে দেখতে। সূর্যের আলো মাত্র ভূমিষ্ঠে পড়তে শুরু করেছে। নিশিকেও 2 কাপ কফি নিয়ে ছাদে চলে আসতে বলল, কিছু কথা আছে বলে। নিশি একটু ভয় পেল, কারণ কালকের কলেজের ঘটনার পর রায়হান এই বিষয়ে এখনো কিছু নিশিকে জিজ্ঞেস করেনি। তাহলে কি এখন জিজ্ঞেস করবে? এমন হাজার আকাশ কুসুম চিন্তা করতে করতে নিশি 2 মগ কফি নিয়ে হাজির হলো ছাদে। রায়হান একটা নিয়ে নিশিকেও খেতে বলল, কিন্তু রায়হান কি বলবে এটা ভেবে নিশির গলা দিয়ে আজ আর কফি ঢুকছে না। রায়হান কফির মগে চুমুক দিয়ে বলল, তোর হাতের কফিটা চমৎকার। নিশি কিঞ্চিৎ একটা হাসি দিল। কিছুক্ষণ পর রায়হান বলা শুরু করলো, আশিস একজন মানসিক রোগী, ওর থেকে একটু দূরত্ব বজায় রাখিস নিশি। মানে পাগল? তাই তো বলি, এমন অদ্ভুত কথাবার্তা বলে কেন ছেলেটি? পাগল না ও তো, তবে মানসিক সমস্যা আছে কিছুটা। কিন্তু পাগল হলো কি করে? নিশি, কারো অসুস্থতার মজা নিতে নেই। ছেলেটা কিন্তু খারাপ না, লেখাপড়ায় কিন্তু বেশ ব্রিলিয়ান্ট। এত ব্রিলিয়ান্ট ছেলের এমন অবস্থা কি করে হলো? পড়ালেখা করে? রায়হান একটা দীর্ঘশ্বাস ফেলে। না, ভালোবেসে। ভালোবেসে মানে? রায়হান নিশিকে নিজের কাছে টেনে এনে নিশির পিঠ নিজের বুকে ঠেকিয়ে দুহাত দিয়ে জড়িয়ে ধরল। ভালোবাসা এমন একটি রোগ, যার থেকে মুক্তি পেতে হয়তো বড় বড় ডাক্তাররাও কিছু করতে পারে না। কোনো ডাক্তারের সাথে এই রোগের ওষুধ নেই। কোনো ডাক্তারের কাছে এই রোগের ওষুধ নেই। ভালোবাসার রোগকে কেবল ভালোবাসা দিয়েই পরাজয় করা। আশিস একটা মেয়েকে খুব ভালোবাসতো। মেয়েটির নাম কুহু ছিল, কিন্তু 6 মাস আগে মেয়েটি একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। মেয়েটির মৃত্যু আশিস কিছুতেই মেনে নিতে পারছিল না। সারা দিনরাত মেয়েটির কবরে গিয়ে পড়ে থাকতো আর কুহু কুহু বলে কাঁদতে থাকতো। মাঝে মাঝে বাড়ি থেকে কোথাও চলে যেত, কোথায় যেত বলে যেত না। মাঝে মাঝে রাস্তাঘাটে নাকি পড়ে থাকতে দেখা যেত। আশিসের বাবা মা ছেলের এই অবস্থা দেখে অনেকটা ভেঙে পড়েছিল। অবশেষে ডাক্তার সাজেশন করে আশিসকে মেন্টাল হসপিটালে পাঠানোর। তা না হলে আশিস যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে দিতে পারে নিজের সাথে। ডাক্তারের সাজেশনে আশিসের বাবা মা আশিসকে ওখানে রেখে আসে। 1 মাস আগে আশিস সুস্থ হয়ে বাসায় আসে। তোদের কলেজের প্রিন্সিপাল আশিসের বাবার বন্ধু বলে বছরের এই সময় আশিসকে কলেজে ভর্তি করে নেয়। ও সো স্যাড। কিন্তু আশিস আমাকে কুহু বলে কেন? কারণ তোর চেহারা কিছুটা কুহুর সাথে মিলে। প্রথম দেখায় সবাই এটা বলবে তুই কুহু, কিন্তু একটু খেয়াল করলে তফাৎ বোঝা যাবে। আপনি এত কিছু জানেন কি করে? রায়হান কথা কাটানোর জন্য, তোর ভেজা চুল থেকে মাতাল করা ঘ্রাণ আসছে। আমি কিন্তু এবার পাগল হয়ে যাব। কথা কাটাতে চাইছেন? উহুম। যতটুকু তোর জানার বলেছি, এরপর বাড়তি কোনো কথার জবাব আমি দিতে পারবো না। শুধু বলবো আমি তোর ভাগ কাউকে দিতে রাজি না, তাই দূরে থাকবি ওই ছেলে থেকে। কিন্তু আপনিই তো বললেন ও অসুস্থ। ও অসুস্থ, কিন্তু ওর সুস্থ হওয়ার ওষুধ তোর হওয়া লাগবে না। ওই তুই শুধু আমার ওষুধ, যার ভাগ আমি কাউকে দিতে রাজি না। আহমেদ ভিলায় আজ আবার জিসানের 2 মামি রুমি এবং রোকসানা বেগমের আগমন ঘটেছে। আজকাল জিসানদের বাসায় তাদের আনাগোনা একটু বেশি বেড়ে গিয়েছে। এতদিন জিসানের জন্য আসতে পারেনি, কিন্তু এখন তো কোনো বাধা নেই।
আর এসেই মিসেস রাবেয়া বেগমকে কানপড়া দেওয়া শুরু করেছে। তিশার বিরুদ্ধে। যে মেয়ের জন্য একদিন জিসান তাদের অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই মেয়েকেও তারা অপমান করে বাড়ি থেকে বের না করা পর্যন্ত শান্তিতে থাকবে না। তাই তো সেই দিন তিশাকে অনেক অপমানজনক কথাবার্তা বলে যাতে তিশা বাড়ি ছেড়ে নিজেই চলে যায়। কিন্তু তিশা তাদের কথার কোনো রিঅ্যাক্ট না করায় মামি দুজন যেন আরও তেলে বেগুনে রেগে যায়। তাই আজ আবার এসেছে আহমেদ ভিলায়। এবার নিজেদের প্রতিশোধ রাবেয়া বেগমের মাধ্যমেই নিবে বলে স্থির করল। জিসানের মৃত্যুর পর রাবেয়া বেগমের এমনি কোনো কিছুর খবর থাকে না। চিন্তা চেতনাও দিন দিন লোপ পাচ্ছে মনে হয়। সংসারের সব কিছু থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছে। এই সুযোগে তিশার প্রতি রাবেয়া বেগমের মনে এক ধরনের বিষ ঢেলে দিল রুমি এবং রোকসানা। জিসানের মৃত্যুর জন্য একমাত্র তিশা দায়ী। তিশা না থাকলে তাদের ছেলে আজ তাদের সাথেই থাকতো। জিসান তিশার কারণে সব সময় এ ধরনের ঝামেলায় জড়ায়। তাই ছেলের এমন অকাল মৃত্যু তিশার জন্যই হয়েছে। অপয়া মেয়ে বলে কথা, এসব নানা ধরনের কথাবার্তা বলে রাবেয়া বেগমের ব্রেন ওয়াশ করে ফেলে। ছেলের মৃত্যুর শোক এখনো কাটাতে না পারা রাবেয়ার মনে তিশার জন্য সামান্য হলেও তিক্ততা এসেছে। এখন দেখার পালা এর পরিণতি কী ঘটে। বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে 20 বছরের তরুণী নিজের বন্ধুদের দ্বারাই ধর্ষণের শিকার হয়েছে। শুধু তাই না, নিজেদের অপরাধ ঢাকার জন্য ধর্ষণের পরে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টাও করা হয়েছে। কিন্তু মেয়েটি ভাগ্যক্রমে বেঁচে যায়। পত্রিকায় শিরোনামটি পড়ে শামসুর রহমান আর পুরোটা পড়তে পারল না। পত্রিকা পড়ার সময় এ ধরনের ঘটনাগুলো যদি সামনে আসে তখনই শামসুর রহমানের তিশার সাথে ঘটে যাওয়া অতীতের সেই জঘন্য ঘটনাটির কথা মনে পড়ে যায়। সেদিন তিশাও ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। তা না হলে তিশাও কোনো না কোনো পত্রিকার হেডলাইন হয়ে যেত। হয়তো মেয়েকে সারা জীবনের জন্য হারিয়েও ফেলতে হতো। ছোটকাল থেকেই মেয়েটা আমার ভুগছে। প্রথমে এমন একটা জঘন্য ঘটনা, এরপর এত ছোট বয়সে বিয়ে, আর এখন যখন মেয়েটার ভাগ্যে কিছুটা সুখ ধরা দিয়েছিল আর তখনই এত অল্প বয়সে বিধবার দাগও লেগে গেল জীবনে। মেয়ের কথা চিন্তা হতেই শামসুর রহমানের চোখ দুটো না চাওয়া সত্ত্বেও ছলছল করে উঠল। রেনু বেগম চা হাতে স্বামীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করছে সমস্যাটা কোথায়। এরপর টেবিলে চাটা রেখে স্বামীর পাশে এসে বসল। স্বামীর লুকানো চোখের জলটা তার চোখে ফাঁকি দিতে পারেনি। এত বছরের সংসার কি করে পারবে? স্বামীর কাঁধে হাত রেখে তিশার কথা ভাবছেন শামসুর রহমান। চোখের চশমাটা খুলে টেবিলের উপর রেখে দিল। উত্তরে কিছুই বলল না। কিছুক্ষণ পর নীরবতা কেটে, জানো রেনু, আজ মনে হচ্ছে আমার ডিসিশনটাই ঠিক ছিল। জিসানের সাথে তিশাকে আমার দেওয়া উচিত হয়নি। আজ যদি জিসানের সাথে তিশার বিয়েটা না হতো তাহলে তিশাকেও সারা জীবনের জন্য এমন একটা কষ্ট বহন করতে হতো না। তখন যদি একটু কঠোর হতে পারতাম তাহলে হয়তো মেয়েটি কিছুদিনের জন্য কষ্ট পেত, কিন্তু বেঁচে তো থাকতো। এখন তো জিন্দা লাশ হয়ে বেঁচে আছে। এত ধৈর্য হারালে কিভাবে হবে বলুন? মেয়ের ভাগ্যে যা ছিল তাই হয়েছে। বাবা মা হিসাবে আমাদের যতটুকু করার করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আমরা হাজার চেষ্টা করে মেয়ের কপাল তো পাল্টাতে পারবো না। একটা কথা আছে না, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। হয়তো এতেও তৃষার জন্য ভালো কিছু লেখা আছে। আপনি এসব ভেবে নিজের শরীর অসুস্থ করবেন না। হঠাৎ দুজনের কথার মাঝে কাজের মেয়ে পলি এসে বলে, আম্মা দেখেন তো কেডা আইছে। রেনু বেগম তাকিয়ে দেখেন নিবিড় দাঁড়িয়ে আছে দরজার সামনে। আরে নিবিড় বাবা, কেমন আছো? দাঁড়িয়ে আছো কেন? এসো ভেতরে এসো, বসো। তোমাকে তো আজকাল দেখাই যায় না। এই মামা মামির কথা ভুলে গিয়েছো মনে হয়।
নিবিড় রুমে প্রবেশ করেই প্রথমে সালাম দিল দুজনকে, এরপর সিঙ্গেল সোফায় বসে জবাব দিল, কর্মটাই এমন মামি, না চাওয়া সত্ত্বেও ব্যস্ত থাকতে হয়। কিন্তু আপনাদের ভুলে গিয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যা। শুধু সময় বের করতে পারি না। আচ্ছা, বুঝতে পারছি। তুমি তোমার মামার সাথে গল্প করো, আমি চা পাঠাচ্ছি তোমাদের জন্য। রেনু বেগম যাওয়ার পর নিবিড়ও শামসুর রহমানের সাথে আলাপ করতে লাগলো। তাদের আলাপে তিশার কথা উঠলে নিবিড় শামসুর রহমানকে সাজেশন দেয় তিশাকে এই বাড়িতে নিয়ে আসতে। কিন্তু নিবিড় তিশা কি আসবে? আসবে না কেন মামা? ওই বাড়িতে ওর আপন বলতে আছে কে? আর স্বামী না থাকলে শ্বশুরবাড়িতে মেয়েদের যে দাম নেই তা জানেন না? মুখে যতই মেয়ে বলুক, কিন্তু সময় হলে সবার আসল রূপ দেখাবে। আর তাছাড়া যার জন্য তিশার ওই বাড়িতে যাওয়া, এখন যেহেতু সে ব্যক্তিটাই বেঁচে নেই, তাহলে তৃষা ওখানে কোন অধিকারে আছে? তাই বলছি কি মামা, ওনারা তৃষাকে বের করে দেওয়ার আগে আপনি তৃষাকে এখানে নিয়ে আসুন। আর তাছাড়া তৃষা ও বাড়িতে যতদিন থাকবে জিসানকে কোনোদিনও ভুলতে পারবে না। এভাবে তো জীবন চলে না। এখন ওর বয়সটাই বা কত? শামসুর রহমান খুব গম্ভীর হয়ে কথাগুলো শুনলেন। মনে মনে তিনিও কিছু আওড়াতে লাগলেন। নিবিড়ের কোনো কথা তার কাছে রং বলে মনে হলো না। ঠিকই তো বলেছে নিবিড়, সময় হয়ে গিয়েছে মেয়েকে আবার নিজের কাছে নিয়ে আসার। জিসান তিশাকে নিজের উপর উঠিয়ে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। পারল না জিসান কঠিন হতে, তিশাকে শাস্তি দিতে। কিভাবে দেবে এই মেয়েটিকে শাস্তি জিসান? মেয়েটি তো ওরই কারণে বারবার নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। কতটা ভালোবাসা থাকলে একজন মানুষ এমন করতে পারে? তিশার এই অবিরাম ভালোবাসা দেখে জিসানের কঠিন মনটা নিমিষেই গলে গেল। অনেক কষ্ট পেয়েছে, অনেক শাস্তিও পেয়েছে। আর না, আমি আর কোনো কষ্ট তোর ধারের কাছে আসতে দেব না। কষ্ট তোকে ছোঁয়ার আগে আমাকে ছুঁতে হবে। এখন থেকে শুধু ভালোবাসা হবে। আমার এই প্রাণ পাখিটাকে অনেক ভালোবাসবো। আর ভালোবাসা দিয়েই ওর সব কষ্ট দূর করে দেব। জিসান তিশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মনে মনে এসব ভেবেই যাচ্ছে। জিসানের বুকে মাথা রেখে তিশা চুপচাপ ছোট বাচ্চাদের মতো শুয়ে আছে। এখানে তিশা যেন এক স্বর্গীয় সুখ অনুভব করছে। এত শান্তি তিশা কয়েক মাসে হয়তো আর পায়নি। ভাবতেই তিশার চোখের এক ফোঁটা জল গড়িয়ে জিসানের বুকের উপর পড়ল। জিসান বুঝতে পারে তিশা আবার কাঁদছে, তাই তিশাকে দুহাত দিয়ে জড়িয়ে নিজের সাথে আরো মিশিয়ে নেয়। জান, প্লিজ স্টপ। তোর চোখের জল আমার বুকের ভেতরের জ্বালাটা কিন্তু বাড়িয়ে দেয়। তিশা কিছুক্ষণ চুপ থেকে চোখ দুটো বন্ধ করে বলল, আমি তো আপনার এই বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদতে চাই, যাতে আজ আমার ভেতরের সব কষ্টগুলো দূর হয়ে যায়। আমি তো আপনার বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদতেই চাই, যাতে আপনি বুঝতে পারেন আপনাকে ছাড়া আমি কি দহনে জ্বলেছি। আমার প্রতিটি চোখের পানি যাতে আপনাকে মনে করিয়ে দেয় আপনাকে ছাড়া বাঁচা এই জীবনে আর সম্ভব না। অবশেষে এখন আপনাকে কাছে পেয়ে আপনার বুকে মাথা রেখে একটু ঘুমাতে চাই পরম শান্তিতে আমি। আপনি হয়তো জানেন না, আমার প্রত্যেকটা দিন শুরু হতো আপনাকে ভেবে, আর প্রত্যেক রাতে আপনাকে ভেবেই পার হতো। কিন্তু আজ আমার সব কষ্ট সুখে পরিণত হয়েছে আপনাকে পেয়ে। আমি আর কিছুই চাই না, শুধু কথা দিন আমাকে এভাবে একা ছেড়ে কোথাও যাবেন না। বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর মরণ এলেও যেন দুজনকে একসাথে নিয়ে যায় আল্লাহ। জীবন আমাকে অনেক কিছু দিয়েছে তিশা, আর এসব কিছুর মধ্যে আমার তুইটা সবচেয়ে বেশি দামি। তোর ভালোবাসা পাওয়ার জন্য একসময় কত না পাগলামি করেছিলাম। দেখ, সেই ভালোবাসায় আজ তুইও পাগলামি করছিস। অবশেষে বলা যায় আমার তৃষা আমার সঙ্গে আমার রঙে নিজেকে সম্পূর্ণ রাঙিয়ে নিয়েছে। জীবনের জিসানের ঠোঁটে ফুটে ওঠে এক চিলতি হাসি।
খুশিতে আজ মনের বাগানের প্রতিটি ফুল যেন ফুটে উঠেছে। তিশাও জিসানের বুকে একটা কিস করে জিসানকে জিজ্ঞেস করে, আচ্ছা এখন বলেন তো কোথায় ছিলেন আপনি এতদিন? কেন আমাদের বলেননি? আর এভাবে আরিয়ান সাজার মানেটা কি? কি হয়েছিল? জিসান তিশার কপালের উপর চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে বলল, সব বলবো, একটু ওয়েট কর জান। ওকে, কিন্তু আমাকে এভাবে এতদিন কষ্ট দেওয়ার জন্য আপনাকে কিছু দিতে হবে, তাই নাকি? আমার সব সম্পত্তি তো তোর নামে আগেই লিখে দিয়েছি, আর আছে এই জীবনটা, তাও তোর নামে। আর কি চাই? তিশা জিসানের কানে কানে ফিসফিসিয়ে বলল, আপনার অস্তিত্ব চাই আমার মাঝে, আপনার আর আমার মিলনের একটা অংশ চাই আমি। তিশার ইচ্ছাটা শুনে আজ জিসানের চোখ দুটোতে আনন্দের এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তিশাকে বুকের সাথে চেপে ধরে, আল্লাহ চাইলে তোর এই ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হবে। এখন চুপ করে শুয়ে থাক, নড়াচড়া করবি না, আমি ঘুমাবো একটু। তিশাও খুশি হয়ে জিসানকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আজ 15 দিন পর জিসান আর তিশা ফিরে এলো ঢাকায়। পরিবারের কাউকে এখনো কিছু বলতে না করে তিশাকে আহমেদ ভিলায় পৌঁছে দিয়ে জিসান চলে গেল এখান থেকে ডাইরেক্ট অফিসে। তিশাকে আপাতত কিছুদিনের জন্য অফিসে আসতে আর বাড়ি থেকে বের হতেও নিষেধ করে দিল জিসান। কারণ হঠাৎ করে তিশা এতদিন গায়েব থাকায় নিশ্চয় অর্ক খুঁজছে ওকে হ্যারিকেন দিয়ে। এতদিনে অর্ক কিছু না কিছু নতুন প্ল্যান তো অবশ্যই করেছে। তাই তিশাকে এখন এসব থেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করবে জিসান। অফিসে গিয়ে জিসান সর্বপ্রথম নীলয়ের সাথে দেখা করলো। এতদিনের কাজের সব প্রসেস রিপোর্ট জেনে দুজনে ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিল। প্রোডাক্ট ডেলিভারির টাইম এসে পড়ছে, তাই লাস্ট মুহূর্তে অর্ক যাতে কোনো ঝামেলা করতে না পারে সে বিষয়ে নিলয় ও জিসান পুরো খেয়াল রাখছে। শাওয়ারের গরম জলের নিচে দাঁড়িয়ে আছে, পিঠের দিক থেকে জলের ধারা বেয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে কিছু একটা ভাবতে ব্যস্ত অর্ক। নিজের প্ল্যানগুলো একের পর এক ফ্লপ হওয়ায় টেনশনে কোনো কমতি নেই ওর। তার উপর তিশার হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া, এসব কিছু চিন্তায় ফেলে দিচ্ছে অর্ককে। হঠাৎ রুম থেকে একটি মেয়েলি কণ্ঠ কানে আসলে অর্ক শাওয়ারটা বন্ধ করে একটা তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বাহির হয়ে আসলো। ওয়াশরুমে এতক্ষণ কি করো? একে শাওয়ার নিতে নিতে আবার তিশার কথা মনে পড়ছিলে না তো বলেই মেয়েটি হেসে দিল। অর্কও ছাড়ার পাত্র না, তাই নিজের ড্রেসটা পরতে পরতে বলল, যদি ভেবেও থাকি তাহলে তোমার সমস্যা কি লাবণী? আমার মনে হয় না বেড পার্টনার ছাড়া আমাদের মধ্যে এমন কোনো রিলেশন আছে যার জন্য তুমি জেলাস ফিল করবে, রাইট? জেলাস? তাও আবার আমি তোমাকে নিয়ে? নো চান্স একে। আই নো ডিয়ার। আমি বুঝি না একে ওই মেয়ের মধ্যে এমন কি আছে যার জন্য আজকাল ওর আশিকের সংখ্যা বেড়েই যাচ্ছে দিন দিন। অর্ক শ্যাম্পেইনে ভরা একটা গ্লাস হাতে নিয়ে সোফায় আয়েশ করে বসে লাবণীকে বলল, কিছু তো একটা আছে লাবণী ওই মেয়ের মধ্যে যার জন্য ওকে ভিড়ের মধ্যেও সবার থেকে আলাদা লাগে। লাবণী রাগান্বিত হয়ে অর্ককে জিজ্ঞেস করলো, কি আছে এক্সট্রা ওর মাঝে যা আমার মাঝে নেই? অর্ক নিজের শ্যাম্পেইনের গ্লাসে চুমুক দিয়ে, জানো তো লাবণী, আসমানে অনেক তারা আছে, কিন্তু এত তারাও চাঁদের জায়গাটা নিতে পারে না। চাঁদ কিন্তু একটি, চাঁদ একটি বলে সবাই চাঁদকেই পেতে চায়, ছুঁয়ে দেখতে চায়। নিজের হাতে রাখা শ্যাম্পেইনের খালি গ্লাসটা সজোরে আছাড় মারে ফ্লোরে লাবণী। তার মানে তুমি বলতে চাইছো আমি আসমানের অগণিত তারাগুলোর মধ্যে একটি, যার কোনো ভ্যালু নেই? না, আমি বলছি আকাশের হাজার তারা মিলেও রাতের ঘন অন্ধকারকে দূর করতে পারে না, যা একটি মাত্র চাঁদ পারে। আর জানোই তো, সহজে যা পাওয়া যায় সে বস্তু পাওয়ার আগ্রহ কমে যায়। তুমি হচ্ছ লাবণী তেমনই।
দেখো না, খুব সহজে তুমি আমার বেড পার্টনার হয়ে গেলে। তোমাকে আমার বিছানায় আনতে তেমন কাঠ ও কয়লা পোড়াতে হয়নি। কিন্তু তিশা, সে তো দুর্লভ বস্তু, সহজে ধরাই যায় না। তোমার স্পর্শে শরীরে শীতলতা বয়ে যায়, কিন্তু তিশা, তাকে ধরতে গেলেই কয়েকশো ভোল্টেজ ঝটকা আগে খেতে হবে। আর এসব কথাই বাদ দিলাম, তোমার জিসানকেই দেখো, এত হ্যান্ডসাম, গুড লুকিং একটা ছেলে। মেয়েরা ওকে একটু কাছে পাওয়ার কত না চেষ্টা করেছে, আর ও শুধু তৃষার জন্য নিজের চাওয়া পাওয়ার সব দূরে ঠেলে দিয়েছে বারবার। এই মেয়েকে পাওয়ার জন্য তোমার জিসানকেও অনেক কাঠকয়লা পোড়াতে হয়েছে। যেখানে তুমি জিসানকে নিজের রূপ শরীর দিয়েও বশ করতে পারোনি, সেখানে ওই মেয়ে সাদাসিধে মুখটা করে দিয়েছে। অর্ক নিজের গ্লাসটা টেবিলে রেখে এবার লাবণীর চোখের দিকে তাকিয়ে বলল, আর একটা কথা, হয়তো তোমার খারাপ লাগবে শুনে, কিন্তু সত্য, ছেলেরা বাহিরে যাই করুক না কেন, নিজের যতটা নিচু হোক না কেন, তবুও বিয়ে করার সময় এমন সাদাসিধে মেয়েই খোঁজে যে সব মেয়েরা সহজে নিজেকে যার সাথে বিলিয়ে দেয়। তাদের একদিনের জন্য বেড পার্টনার করা যায়, জীবনসঙ্গী না। তার মানে তুমি কি তিশাকে বিয়ে করতে চাও? অর্ক তার খালি গ্লাসটি আবার ভাঙতে ব্যস্ত হয়ে বলল। অর্ক তার খালি গ্লাসটি আবার ভরতে ব্যস্ত হয়ে বলল, আরে দূর, তেমন কিছু না। বিয়ে শাদী আমার জন্য না, আমি ব্যাচেলারই ভালো আছি। আমি তো জিসানের থেকে একটু বদলা নিতে চাই। জিসান আমাকে তিশার পাশে দেখলেই ছটফট করে, আর ওর ওই ছটফটানিতে আমি শান্তি খুঁজে পাই। আচ্ছা, এখন ওসব বাদ দাও, আগে এটা বলো, তুমি কি করে বুঝলে আরিয়ানি জিসান? তুমি খবর নিতে না পারলেও আমার লোক কিন্তু সব খবর দিয়েছে আমাকে প্রতিনিয়ত। আরিয়ান আর তৃষা এতদিন খাগড়াছড়ি ছিল, আজই নাকি ঢাকায় ফিরেছে। আর ওরা হোটেল না গিয়ে ওখানকার একটা রিসর্টে উঠেছিল। দুজনের রোমান্সের অনেক পিক আমার কাছে এসেছে, এতে আমি বুঝে গিয়েছি তৃষা তো আবার ভদ্র মেয়ে, আর জিসানকে অনেক অনেক ভালোবাসে। তাই জিসান ব্যতীত কারোর সাথে এমন ঘনিষ্ঠ হবে না কখনো। তাই তো বুঝতে সমস্যা হয়নি তেমন। বুঝতে পারছি। এখন নেক্সট প্ল্যান কি তোমার? কিছু ভেবেছো? লাবণী বিস্ময়কর একটা হাসি দিয়ে, যে মেয়েকে নিয়ে এত সমস্যা সেই যদি না থাকে তাহলে? লাবণী, আই হোপ তুমি ভেবে বলছো তো? লাবণী, আই হোপ তুমি ভেবে বলছো তো, কারণ আরিয়ানি যদি জিসান হয়ে থাকে আর তোমার প্ল্যান সম্পর্কে সামান্যতম যদি ও জানতে পারে, তাহলে তোমার অবস্থা যে জিসান কি করবে তা হয়তো কল্পনাও করতে পারবে না। ড্রয়িং রুমে বসে তৃষা তারিনের সাথে খেলার ছলে দুষ্টুমিও করছে। তারিন তা দেখে খিলখিলিয়ে হাসছে। ছোট তারিনের ফাঁকা দাঁতের হাসি দেখে সাথে তৃষাও খিলখিলিয়ে হাসতে থাকে। ড্রয়িং রুম থেকে আসা হাসির শব্দ শুনে রাবেয়া আর তৌফিক সাহেব দেখতে আসে। এতদিন পর এ বাড়িতে কার মধুর হাসি প্রতিধ্বনিত শোনা যাচ্ছে। তৃষাকে এভাবে তারিনের সাথে হাসতে দেখে তৌফিক সাহেব অনেক খুশি হয়ে গেলেন। এতদিন পর যে মেয়েটি একটু স্বাভাবিক আচরণ করছে, এটাই অনেক। তৌফিক সাহেব তৃষার মাথায় আদর করে হাত বুলিয়ে বলল, এভাবেই সবসময় হাসিখুশি দেখতে চাই তোমাকে। আর কখনো তোমার গোমড়া মুখটা আমি দেখতে চাই না, ঠিক আছে? তৃষাও মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তৃষা একবার বলতে চেয়েছিল, বাবা, যার জন্য মুখটা গোমড়া থাকতো সেই মানুষটি স্বয়ং এসে পড়েছে আমার মুখে হাসি ফোটানোর জন্য। তাহলে আমি কেন গোমড়া হয়ে থাকবো? এখন তো আমার নাচতে মন চাইছে, গাইতে মন চাইছে, আর চিৎকার করে বলতে মন চাইছে, আমার জিসান আমার কাছে এসে পড়েছে।
আবার তার ভালোবাসার চাদরে আমাকে জড়াতে। তিশার এই হাসিখুশি মুখটা দেখে রাবেয়ার একদম পছন্দ হলো না। তিশার ওপর একটা চাপা ক্ষোভ জন্মাতে লাগলো মনে মনে। স্বামী মরেছে এখনো ৬ মাসও হয়নি, অথচ এখনই সব ভুলে গিয়েছে এই মেয়েটি। এই মেয়েকে দেখলে এখন কে বলবে কয়েক মাস আগে ওর স্বামী মরে গিয়েছে। এখন তো মনে হয় রুমি রোকসানা ঠিকই বলেছিল, এই মেয়ের সম্পর্কে হয়তো ওদের ধারণাই ঠিক। হসপিটালের করিডোরে বসে আছে নিলয়। একটু আগের ঘটনা, নিলয় জিসানকে ফ্যাক্টরিতে রেখে অফিসের দিকে যাচ্ছিল। হঠাৎ কোথা থেকে একটি মেয়ে নিলয়ের গাড়ির সামনে আচমকা এসে পড়ল। নিলয়ের সাথে সাথে ব্রেক মারে। খুব বড় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল আজ। গাড়িটি থামিয়ে কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিল নিলয়। খুব ভয় পেয়ে গিয়েছিল। পরক্ষণে মেজাজ আবার বিগড়ে গেল। কোন আজাইরা পাবলিক ছিল, মরার জন্য কি আমার গাড়িই পেল? এসব ভাবতে ভাবতে নিলয় গাড়ি থেকে নামে। মেয়েটিকে কিছু কথা শোনাবে বলে। এদের কোনো কাজ নেই। আরে, মরার জন্য অন্য পথও তো বেছে নিতে পারতো না? আমার গাড়ির সামনেই আসতে হলো। গাড়ির সামনে এসে দেখে মেয়েটি নিচে পড়ে আছে, ইনজুরি হয়নি তো? আবার এসব ভেবে নিলয় মেয়েটিকে চেক করতে নিলে দেখে মনে পরিচিত পাবলিক, মানে এ তো ঝর্ণা, জিসানের কাজিন। এখানে কি করছিল মেয়েটি? আর আমার গাড়ির সামনেই বা হঠাৎ কোথা থেকে এলো? নিলয় দেখলো ঝর্ণার কোনো বহিরাগত ইনজুরি হয়নি, হয়তো ভয়ে জ্ঞান হারিয়েছে। তাই আর অন্য কিছু না ভেবে রাস্তায় ভিড় জমার আগে নিলয় কোলে করে ঝর্ণাকে সাবধানে গাড়িতে বসালো আর গাড়ি স্টার্ট দিল হসপিটালের উদ্দেশ্যে। গাড়ি চালানোর সময় ঝর্ণার মাথাটা নিজের কাঁধে রেখে এক হাত দিয়ে হালকা করে জড়িয়ে ধরে। হঠাৎ নিলয়ের চোখ পড়ে ঝর্ণার ওড়নাটার দিকে, যা নিচে পড়ে যাচ্ছে। তাই গাড়ি সাইড করে ওড়নাটা তুলে ঝর্ণার শরীরে দিতে নিলে একটা জায়গায় এসে চোখ আটকে যায় নিলয়ের। সাথে সাথে নিজের চোখ সরিয়ে ফেলে। এভাবে বেহুশ অবস্থায় কোনো নারীকে দেখা, তাও আবার এ অবস্থায়, এটা কোনো রকম ভদ্রতা না। কিছুক্ষণের মধ্যেই ওরা হসপিটালে পৌঁছে যায়। ডাক্তার ঝর্ণাকে দেখে যায় একটু আগে। প্রেশার লো হয়ে গিয়েছে, সাথে আবার ভয় পাওয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে বলে ডাক্তার চলে গেল। নিলয় জিসানকে ফোন করে সব বলে। জিসান তিশাকে পাঠাতে চাইলে নিলয় না করে দেয়, কারণ আজ সকালে নিলয় জানতে পারে আরিয়ানের আসল পরিচয়। আর ওর মতেও তিশাকে এখন বাড়ি থেকে বের না হওয়াই ভালো। তাই জিসানকে বলল ঝর্ণার জ্ঞান ফিরলে ও নিজেই বাসায় ড্রপ করে দিয়ে আসবে। নিলয় ক্যাবিনে প্রবেশ করে একবার ঝর্ণাকে দেখতে। মেয়েটিকে নিলয় আজ প্রথমই খুব খুঁটিয়ে দেখছে। এর আগেও মেয়েটিকে কয়েকবার আহমেদ ভিলায় দেখেছে, কিন্তু কখনো এভাবে দেখা হয়নি। তিশা ঠিকই বলেছিল, মেয়েটি দেখতে খুব সুন্দর। দুধে আলতা গায়ের রং, পাহাড়ি অঞ্চলের মেয়ে বলে শুভ্রতা যেন ওর চেহারা জুড়ে বিরাজ করছে। কেন জানি নিলয় চোখ ফেরাতে পারছে না তিশার পর। আজ প্রথম কোনো নারীকে নিয়ে নিলয় এত ভাবছে। চলবে। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পের পরবর্তী পার্ট খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে। তো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।